আসসালামু আলাইকুম। বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বিষয়ে যে বক্তব্যগুলো বিভিন্ন সময় উপস্থাপন করছেন, সেই বক্তব্যগুলোর আলোকে প্রকৃতপক্ষে এটি বলা মুশকিল যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কখন বা কবে নাগাদ বাংলাদেশের জাতীয় নির্বাচন দিবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করেন, দায়িত্ব গ্রহণ করার পরবর্তী সময়ে মূলত যে বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু করেন, সেটি হচ্ছে বাংলাদেশের বেশ কিছু ক্ষেত্রে বা বিশেষ কিছু সেক্টরে সংস্কার কার্যক্রম করা। তবে আমরা লক্ষ্য করছি যে উনার যে সংস্কার কার্যক্রমের গতি, সেই সংস্কার কার্যক্রমের গতি কিন্তু খুব একটা গতিশীল বলে মনে হচ্ছে না। তবুও অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছে যেসব সংস্কার করা প্রয়োজন সেই সকল বিষয়ে কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ থেকে বারবার শুনে আসছি। সেটি হচ্ছে যদি কম সংস্কার চায় দেশের জনগণ কিংবা রাজনৈতিক দলগুলো, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিবে। অর্থাৎ কম সংস্কার যদি চাওয়া হয় তাহলে নির্বাচন দ্রুত হবে। এক্ষেত্রে কিন্তু ডিসেম্বরে নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা তিনি বারবার বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। আবার তিনি আরেকটি কথা এখানে সংযুক্ত করেন সবসময়, সেটি হচ্ছে যদি বৃহৎ পরিসরে কোনো সংস্কার উনারা করেন বা অন্তর্বর্তীকালীন সরকার করেন, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন বিলম্বিত হবে। তবে এই যে নির্বাচন দ্রুত হওয়া বা নির্বাচন বিলম্বিত হওয়া, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এক ধরনের বিরোধ সৃষ্টি হয়েছে। বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সেই জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটে সর্ববৃহৎ রাজনৈতিক দল। তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দ্রুত নির্বাচন আশা করছে, এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে বারবারই কিন্তু নির্বাচন বিষয়ে বিভিন্ন ধরনের প্রস্তাব পেশ করছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্টভাবে কোনো বার্তা নির্বাচন প্রসঙ্গে দেয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের যে সুষ্ঠু এবং অবাধ গণতন্ত্রের ভিত্তির উপর রেখে একটি নির্বাচন দেয়ার কথা, সেটি কিন্তু আন্তর্জাতিক যে সকল মহল রয়েছে বা আন্তর্জাতিক কর্তাধর্তা যারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন পতিত হয় এবং আওয়ামী লীগ সরকারের উপর বা শেখ হাসিনার উপর জুলাই এবং আগস্ট মাসে যে সকল বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে, এবং বেশ কিছু মামলার কারণে কিন্তু শেখ হাসিনা সহ পলাতক বেশ কিছু আওয়ামী লীগের শীর্ষস্থানীয় মন্ত্রী সহ নেতাকর্মীদের উপর গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। যার ফলশ্রুতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিভিন্নভাবে ভারতকে চিঠিপত্র দিয়েছে। তবে ভারত কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার দেশে ফিরে আসা বা শেখ হাসিনাকে দেশে ফেরত দিবেন কিনা এই বিষয়ে কিন্তু কোনো ধরনের হা কিংবা না অথবা এই ধরনের কোনো কথাবার্তা বলেননি। তবে বেশ কিছুদিন ধরে শেখ হাসিনা দেশে ফিরবেন এই বিষয়টি কিন্তু আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন বা আওয়ামী লীগের বিভিন্ন গণমাধ্যম ভিত্তিক যে সকল পেজ সমূহ রয়েছে তারা কিন্তু প্রচার করে আসছেন, এবং সম্প্রতি কিন্তু আবারও শেখ হাসিনা দেশে ফিরে আসছেন এই বিষয়টি কিন্তু আলোচনায় চলে এসেছে। এবং আমরা শুনেছি যে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেলে আওয়ামী লীগের যে শেখ হাসিনার বার্তাগুলো প্রচার করা হয় বা শেখ হাসিনা সাধারণত ওনার নেতাকর্মীদের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথাবার্তা বলেন, সেগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব সহ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেগুলো কিন্তু প্রচারিত হয়। এই ব্যাপারে আপনারা সবাই কিন্তু অবগত রয়েছেন। তবে সম্প্রতি ভারতের বেশ কিছু গণমাধ্যমে কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা পুনরায় আবার শুরু হয়েছে। আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে ইকোনমিক্স টাইমস, ডেইলি ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস তারাও কিন্তু হেডলাইন করেছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন, এবং শেখ হাসিনা ওনার বক্তব্যে বিগত দিন একটি কথা বলেছেন যে উনি দেশে আসছেন এবং দেশে এসে উনি বিচার কার্য
পরিচালনা করবেন। অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসে যে ঘটনাগুলো ঘটেছে এবং এর পরবর্তীতে অর্থাৎ আওয়ামী লীগ শেখ হাসিনা বিদেশে চলে যাওয়ার পরবর্তীতে যে সকল নাশকতা নিপীড়ন হয়েছে সেই সব কিছুর বিচার উনি করবেন। এখান থেকে কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের উত্তেজনা কাজ করছে এবং তারা মনে করছেন যে শেখ হাসিনা উনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনুযায়ী অতি দ্রুত বাংলাদেশে ফিরে আসবেন। এখন এখানে যে বিষয়টি আসলে কাজ করে সেটি হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরা বর্তমানে কোনোভাবেই কিন্তু প্রতি বিপ্লব ছাড়া সম্ভব নয়। অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যদি শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় কিংবা শেখ হাসিনা যদি দেশে ফিরে আসতে চান এবং উনার যে ক্ষমতা যেহেতু উনি দাবি করছেন বা উনি এখনো সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে রয়েছেন, সেই হিসাবে একজন প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফেরার জন্য বাংলাদেশের প্রশাসনিক যে ক্ষমতা ব্যবহার করা প্রয়োজন বাংলাদেশ আওয়ামী লীগের, সেটি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে এখন নেই। এখানে প্রশাসনিক বিষয়টি বলতে আমি যেটি আসলে বোঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ছায়া হয়ে বাংলাদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এবং শেখ হাসিনার সরকার কিংবা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিন্তু বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ রয়েছে সেই অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করার জন্য কিন্তু সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে একটি গুঞ্জন রয়েছে যে সেনাবাহিনী বা সেনাবাহিনীর প্রধান যদি চান তাহলে হয়তোবা উনি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটা হোক আন্তর্জাতিক সেটা হোক অভ্যন্তরীণ যেকোনো একটি পদক্ষেপের মাধ্যমে হয়তোবা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে উনার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা ফিরিয়ে দিতে সক্ষম হবেন। কিন্তু এই বিষয়টিও কিন্তু প্রকৃতপক্ষে সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে যখন শেখ হাসিনার পতন হয়েছিল এবং উনি নিরাপদ আশ্রয়ের জন্য সেনাবাহিনীর সহযোগিতায় ভারতে অবস্থান নিয়েছিলেন। এর পরবর্তীতে দীর্ঘ যে মাস চলে গেল, দীর্ঘ ৮ মাস চলে গেল। সেই ৮ মাসের মধ্যে কিন্তু সেনাবাহিনী বা সেনাবাহিনীর প্রধান থেকে এই ধরনের কোনো পদক্ষেপ কিন্তু এখন পর্যন্ত নেয়া হয়নি। অদূর ভবিষ্যতেও কিন্তু এই ধরনের কোনো পদক্ষেপ নেয়া হবে বলে মনে হচ্ছে না। সুতরাং যারা এই ধরনের চিন্তা করছেন বা যারা ভাবছেন বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা যে সেনাবাহিনীর সহযোগিতায় শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রীর রূপে দেশে ফিরে আসবেন সেটি কিন্তু আমি মনে করছি একটি অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। এছাড়া যে বিষয়টি আওয়ামী লীগ ফিরিয়ে আনার বা শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়ে কাজ করছে সেটি হচ্ছে প্রতি বিপ্লব। তবে প্রতি বিপ্লবের বিষয়টিও কিন্তু এখানে আওয়ামী লীগের জন্য প্রশ্নবিদ্ধ। কারণ হচ্ছে প্রতি বিপ্লব করার জন্য যে জনবল প্রয়োজন, যে জনসমর্থন প্রয়োজন, যে আন্দোলন প্রয়োজন সেই আন্দোলনের মাঠ কিন্তু এখনো আওয়ামী লীগ তৈরি করতে পারেনি। অদূর ভবিষ্যতে আসলে এই আন্দোলনের মাঠ এবং বিশাল যে জনবল প্রয়োজন সেই জনবল আওয়ামী লীগ সংগ্রহ করে বা নিয়ে আওয়ামী লীগ মাঠে আন্দোলন করে বিপ্লবের পরবর্তী প্রতিবিপ্লব করে পুনরায় তাদের ক্ষমতা দখল করতে পারবে কিনা বা আন্দোলন গড়ে তুলতে পারবে কিনা এটি নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যারা রাজনৈতিক বুদ্ধা রয়েছেন বিচার বিশ্লেষণ করে থাকেন তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা করছেন। সুতরাং এখানে প্রতিবিপ্লব ঘটাতে গেলে প্রতিবিপ্লব ঘটানোর জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু প্রকৃতপক্ষে বর্তমানে আওয়ামী লীগের নেই। সেগুলো অর্জন করতে আওয়ামী লীগের আরো বেগ পেতে হবে এবং বেগ পাওয়ার পর যদি আওয়ামী লীগ এগুলো সংগ্রহ করে আন্দোলন সংগ্রাম করে প্রতিবিপ্লবের পথে ধাবিত হতে পারে তাহলে হয়তোবা শেখ হাসিনার দেশে ফেরা কিংবা ক্ষমতায় ফিরে আসার বিষয়টি নিয়ে ভাবা যেতে পারে। তবে আওয়ামী লীগের বর্তমানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আন্তর্জাতিক মহল থেকে যেভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা প্রথম থেকে বলা হচ্ছিল সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি নিয়ে কিন্তু এখনো যেমন আমেরিকা কথা বলছে তেমনি জাতিসংঘ কথা বলছে, এমনকি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ আন্তর্জাতিক আদালতে যারা রয়েছে তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলছে এবং তারা চায় বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ ও একটি সুষ্ঠু নির্বাচন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ কিন্তু আন্তর্জাতিক প্রত্যেক মোড়ল চাচ্ছেন। আমরা দেখেছি যে আমেরিকার যে প্রশাসন রয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তারাও কিন্তু একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং এই বিষয়ে যতটুকু সাহায্য সহযোগিতা করা প্রয়োজন তারাও করবে। আবার ভারত সরকার বা মোদী সরকার যারা রয়েছে তারাও কিন্তু বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে বিষয়টি সেটিও কিন্তু উপস্থাপন করেছে। আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ওনার সাথে সম্প্রতি থাইল্যান্ডে যে বৈঠক হয়েছে
সেই বৈঠকে নরেন্দ্র মোদী স্বয়ং নিজে কিন্তু এই বিষয়টি উপস্থাপন করেছেন। সুতরাং এখানে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সর্বদলীয় অংশগ্রহণের ভিত্তিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু আওয়ামী লীগের অংশগ্রহণ সবাই চাইবে এবং আন্তর্জাতিক মহলের চাপের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ এই পদ্ধতিতে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে। তখন হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেয় কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে হয়তোবা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারেন। তবে এটা নিয়েও কিন্তু জটিলতা রয়েছে। কারণ আওয়ামী লীগের রিফাইন্ড এবং আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, গণহত্যা থেকে শুরু করে অন্যান্য বিষয়, সেগুলো বিচারিক কার্যে সম্পূর্ণ না করা পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যারা এই গণঅভ্যুত্থান সংগঠিত করেছিল, এছাড়াও বাংলাদেশে যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে, তারাও কিন্তু এই বিষয়টি মেনে নিবে না কোনোভাবেই। সুতরাং এখানে শেখ হাসিনার দেশে ফেরা বিষয়টি কিন্তু এখনো অনিশ্চিত হয়ে আছে। এই বিষয়ে কিন্তু নিশ্চিতভাবে কোনো ধরনের তথ্য পাওয়া যাচ্ছে না কিংবা সঠিকভাবে স্পষ্টভাবে কেউ বলতেও পারবে না যে আদৌ শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের সভানেত্রী উনি প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন কি না। সুতরাং যারা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে এই ধরনের বিষয়বস্তু নিয়ে কথা বলছেন, এগুলো কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, এগুলো যাচাই করার জন্য আসলে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতি নিয়ে গবেষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে সম্প্রতি বা পূর্বে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে জাতিসংঘ কিন্তু এই যে গণহত্যা হয়েছে বা আওয়ামী লীগ যে ধরনের কর্মকাণ্ড করেছে, তাদের প্রতিবেদনে কিন্তু আওয়ামী লীগকে দোষী করেছে এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু প্রতিবেদনে তারা গণহত্যার অভিযোগে অভিযুক্ত হিসাবে দায়ী করেছে। তথাপি সম্প্রতি কিন্তু জাতিসংঘ আওয়ামী লীগের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলেছে বা যে বার্তাটি তারা প্রেরণ করেছে, সেটি হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ করে যদি সুষ্ঠু নির্বাচনের যে কথাটি আমি বললাম, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায়, তাহলে জাতিসংঘ এখানে আওয়ামী লীগকে খুব সুন্দরভাবে এবং সাবলীলভাবে সাহায্য সহযোগিতা করবে। এক্ষেত্রে জাতিসংঘ যে শর্ত দিয়েছে, সেটি হচ্ছে যাদের বিরুদ্ধে গণহত্যা থেকে শুরু করে বিভিন্ন লুটপাট এবং এই যে জুলাই আগস্টে ছাত্র হত্যার অভিযোগ রয়েছে, তারা কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে কোনোভাবে থাকতে পারবেন না। এখন এই যে বিষয়টি জাতিসংঘ উত্থাপন করলো বর্তমানে, এই বিষয়টি নিয়ে কিন্তু আওয়ামী লীগের সাথে জাতিসংঘের একটি সংলাপ হওয়ার কথা রয়েছে লবিং তদবির বা লবিস্টের মাধ্যমে। যদি সেটি হয়, তাহলে আওয়ামী লীগ এই শর্ত মেনে আদৌ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে কিনা, এটি কিন্তু বর্তমানে দেখার অপেক্ষা ছাড়া আর কোনো কিছুই রাখে না।